সবাইকে আমাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের এমসিকিউ নিয়ে আলোচনা করা। অর্থাৎ নবম দশম শ্রেণী যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বইয়ের আলোকে মেইন বইয়ের আলোকে এমসিকিউ আমরা আলোচনা করব। এমসিকিউ আমি দাগিয়ে দিব এবং বিগত বছরে কোন কোন অংশ থেকে এমসিকিউ আসছে মেইন বইয়ের সেগুলো আলোচনা করব এবং কোন কোন অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস 9 10 সিম্পলিফাইড। শুরু করতে যাচ্ছি আমাদের আজকে প্রথম এমসিকিউ ক্লাস, তৃতীয় অধ্যায় বল বা ফোর্স। বলের একক হচ্ছে নিউটন, সেটা আমরা জানি, তবে আরেকটা একক আছে সেটা হচ্ছে কেজি, ms ইনভার্স 2। তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, এখানে বল প্রয়োগে ভার উত্তোলন করেছেন সাউথ এশিয়ান গেমসের স্বর্ণ বিজয়ী মারিয়া আক্তার সীমান্ত। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি বাংলাদেশের জন্য এত বড় সম্মান নিয়ে এসেছেন। আমরা গত ভিডিওতে এই তৃতীয় অধ্যায়ের ক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ক প্রশ্ন এবং সূত্র নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা কি ভিডিওটা না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আমাদের এই চ্যানেলে এটা দেওয়া আছে। এই অধ্যায় থেকে বিগত বছরে প্রায় 120টি এমসিকিউ প্রশ্ন আসছে অধ্যায় থেকে। বিগত বছর বলতে 2016 সাল থেকে 2024 সালে পর্যন্ত প্রায় 120টি এমসিকিউ প্রশ্ন আসছে এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন আমরা একটু এই অধ্যায় পাঠ শেষে যে দেওয়া আছে, আমরা এখানে এই অধ্যায়ে আমরা কি কি জিনিস জানতে পারবো এই অধ্যায় থেকে। তাহলে এই অধ্যায় শেষে আমরা এই যে আলোচনা দেওয়া আছে এখান থেকে আমরা দেখব যে এমসিকিউর জন্য এই অধ্যায়ে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট। তো এমসিকিউর জন্য যে নিউটনের প্রথম সূত্রটা সেটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ভালো গুরুত্বপূর্ণ বলা যায়, 5 স্টারে বলতে পারি। এমসিকিউর জন্য নিউটনের গতি প্রথম সূত্র গুরুত্বপূর্ণ। মৌলিক বলের প্রকৃতি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এমসিকিউর কথা বলছি, নট সিকিউ। সাম্যতা ও সাম্য এবং সাম্যতা বলের এটা আমি 1 স্টার দিতে পারি এমসিকিউর জন্য। ভরবেগকে আমি ইম্পর্টেন্ট আছে সেটা 3 স্টার দিলাম, এগুলোকে আমি একটু 5 স্টার দিয়ে দিই, ঠিক আছে। এরপরে হচ্ছে সংঘর্ষ, ভরবেগ এবং সংঘর্ষ। ভরবেগ এবং সংঘর্ষের মধ্যে ভরবেগ থেকেও প্রশ্ন আসে, সংঘর্ষ থেকেও প্রশ্ন আসে। আলাদা আলাদা বলি, আলাদা আলাদা বললে ভরবেগ 3 স্টার আর সংঘর্ষ হচ্ছে 2 স্টার, আর যদি একসাথে বলি তাহলে এটাও 5 স্টারের মধ্যে পড়ে। এরপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এটাকে আমরা 3 স্টার দিতে পারি। আপনারাও নিশ্চয়ই মেইন বই সবার কাছে আছে, মেইন বই খুলে আপনারা বই দাগান, ভালো হবে। এরপরে এখানে মহাকর্ষ বল, বিভিন্ন বল সম্পর্কে ধারণা আছে। এরপর হচ্ছে আচ্ছা নিউটনের তৃতীয় সূত্র, এটাকে আমি 2 স্টার দিলাম। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে বিভিন্ন প্রকার ঘর্ষণ এবং ঘর্ষণ বল, এটা এমসিকিউর জন্য একদম 5 স্টার। আর এখান থেকে আবার আসছে হচ্ছে মহাকর্ষ বল, এটা আছে বিভিন্ন প্রকার মৌলিক বল তো আছে না, 4টা মৌলিক বল, তার মধ্যে মহাকর্ষ বল থেকে এমসিকিউতে প্রায় প্রশ্ন আসে, এটাও আমরা 3 স্টার দিতে পারি। তাহলে এই অধ্যায়ে কোন কোন অংশ থেকে এমসিকিউ বেশি আসে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আমরা মূল অধ্যায়ে প্রবেশ করছি। আমাদের অধ্যায় হচ্ছে জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। তাহলে এখানে নিউটনের প্রথম সূত্র, এইটা 63 পৃষ্ঠা, তাই তো?
63 পৃষ্ঠা থেকে নিউটনের প্রথম সূত্র শেষ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। 66 পৃষ্ঠায় আমাদের নিউটনের প্রথম সূত্র যে সম্পূর্ণ ব্যাখ্যাটা বা এর মধ্যে কি কি আছে এটা শেষ হইল। এখন এই 63 থেকে 66 পৃষ্ঠার মধ্যে কোন কোনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটা এখন আপনাদের সাথে একটু বলি। যেমন প্রথমে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে ধারণা পাই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে জড়তা এবং দ্বিতীয়টি হচ্ছে বল। যদি আমরা নিউটনের প্রথম সূত্র খেয়াল করি, নিউটন বলছেন যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এখানে কোনো বস্তুতে অবশ্যই বল প্রয়োগ করতে হবে, বলের ধারণা আমরা নিউটনের সূত্র থেকে পাই। আর এটা বলছে যদি একটা বস্তু তাকে যদি বল প্রয়োগ না করা হয় সে সারা জীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় সে গতিশীল থাকবে। অর্থাৎ কোনো বস্তু সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া তার যে প্রবণতা তাকে আমরা কি বলি? জড়তা বস্তু। এই বস্তুটা এই যে এম ভরের বস্তু সে স্থির আছে, সে সারা জীবন স্থির থাকা তার যে টেন্ডেন্সি বা তার যে প্রবণতা এটাকে আমরা বলি তার জড়তা। যেহেতু বস্তুটা স্থির আছে তাই সে হবে স্থিতি জড়তা। আর যদি বস্তুটা গতিশীল থাকতো তখন আমরা এটাকে বলতাম গতি জড়তা। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে এটা ইম্পর্টেন্ট যে দাগে রাখবেন, বা যদি বইয়ে না থাকে লাইনটা লিখে রাখবেন। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা এবং বল সম্পর্কে ধারণা পাই এবং এই যে এটা হচ্ছে জড়তার আমাদের সংজ্ঞা, এটা দেখাও। এমন জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা এবং একটা হচ্ছে স্থিতি জড়তা। এখন গতি জড়তা কি সেটা বললাম। স্থিতি জড়তা হচ্ছে এটা বললাম যে কোনো বস্তু স্থির থাকলে তার স্থির থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে তার স্থিতি জড়তা। যেমন উদাহরণ যদি আমরা বলি যে একটা বাস সে থেমে আছে, অর্থাৎ একটা বাস থেমে আছে মানে সে স্থির, এবং সে যে হঠাৎ করে চলতে থাকে তাহলে ওই বাসে থাকা যে যাত্রীগুলো কি হবে? অবশ্যই পেছনের দিকে হেলে পড়বে। তাহলে বাসটা কিন্তু স্থির ছিল, বাসের মধ্যে কি ছিল? স্থিতিজড়তা ছিল। কিন্তু যখনই তাতে আমরা একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলেই তো বস্তু গতিশীল হয়, তখনই সে যাত্রীকে সে পেছন দিকে হেলে পড়েছে, অর্থাৎ বাসটা চাইনি সে সামনের দিকে এগুক। তো এটা হচ্ছে পেছন দিকে হেলে পড়লো, এটা হচ্ছে তার স্থিতিজড়তা। আর গতি জড়তা হচ্ছে চলন্ত গাড়ির থেকে কেউ নামলে আছাড় খেয়ে কিন্তু সামনের দিকে পড়ে। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, অনেক সময় অনেকে বাহাদুরি দেখিয়ে চলন্ত বাস থেকে লাফ মারতে চায়। তো যখন সে চলন্ত বাস থেকে লাফ দেয় তখন সে কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ চলন্ত বাসটা লাফ দিয়ে সে যখন ভূমি স্পর্শ করে সে কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে এবং হাতে পায়ে কিন্তু ব্যথা পায়। অনেক সময় দেখবে যে হাতের যে কনুইর দিকটা কিন্তু ছিঁড়ে ঢিলে যায়, মানে শরীরের সামনের দিক থেকে ব্যথা পায়। এটা বলছে যে চলন্ত গাড়ির থেকেও নেমে আছাড় খেয়ে সামনের দিকে পড়াটা হচ্ছে আমাদের গতি জড়তার মধ্যে পড়ে। ঠিক আছে, আর একটা জিনিস মনে এটা হচ্ছে উদাহরণটা, এই দুইটা উদাহরণ কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর জড়তা হচ্ছে কি সেটা তো আমরা জানি, ভর হচ্ছে পদার্থের জড়তার একক হচ্ছে কি ভর। ভর হচ্ছে এই যে গতি জড়তার কারণে মানুষজন চলন্ত বাস থেকে নামতে গিয়ে আছাড় খায়। আর যদি আমরা যে স্থিতি জড়তার কারণে গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে পেছনে ঝাঁকুনি খায়, শরীরের নিচে লেগে থাকে, এটাকে বলে স্থিতি জড়তার উদাহরণটা। এটা উদাহরণগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই উদাহরণটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি
খেয়াল করি সেটা হচ্ছে ভর হচ্ছে জড়তার একক। ভর হচ্ছে এই যে এই লাইনটার দাগে আমরা কারোর কাছে যদি হাইলাইটার থাকে হাইলাইটার দিয়ে এটা একটু দাগাও যে ভর হচ্ছে জড়তার পরিমাপ। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে আচ্ছা, কোনো বস্তুর জড়তা বেশি হলে আমাদের বুঝতে হবে সেই বস্তুর ভরও বেশি। অবশ্যই এটা না বললাম, এটা যে ভর হচ্ছে জড়তার পরিমাপ, যার ভর বেশি তার জড়তা অবশ্যই বেশি হবে, আর যার ভর কম তার জড়তা কম হবেই। ও আচ্ছা, এখানে মনে হয় লাইনটা দেওয়া নাই, কিন্তু এই জিনিসটা আপনারা লিখে রাখেন আপনাদের বইয়ে একটা স্টার চিহ্ন দিয়ে, যে সম-আয়তনের বস্তু সময়ের মধ্যে যার ঘনত্ব সবচেয়ে বেশি তার জড়তাও কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা, এটা আমি দিয়ে দিই যে প্রথমত আমরা জানি রো সমান হচ্ছে m বাই ভি। তাহলে এখান থেকে আমরা এবার লিখতে পারি যে সম আয়তন, দেখুন এটা কিন্তু মেইন বইয়ে দেওয়া নাই, তারপরও কিন্তু এটা প্রশ্ন আসছে, কিন্তু না এটা গাইড বই থেকেও আসেনি। এটা হচ্ছে যখন আমাদের স্যার ম্যাডামরা পড়ায় ওনারা কিন্তু সাথে সাথে এই লাইনটা পড়ায়, কারণ ভর পড়ালে ভরের সাথে ঘনত্ব আসবে এবং আয়তন আসবে, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি। তাহলে সম আয়তনের যে বস্তু সমূহ, সম আয়তনের বস্তু সময়ের মধ্যে যার ভর বেশি যার ঘনত্ব বেশি তার জড়তাও বেশি। জড়তা বেশি। এখন এটা আমরা কিভাবে বুঝলাম? বিষয়টা হচ্ছে আমরা যদি খেয়াল করি রো সমান হচ্ছে m বাই ভি। আমি ধরলাম এখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে m1 ভরের বস্তু আর একটা হচ্ছে m2 ভরের বস্তু। m1 ভরের বস্তুর ভর হচ্ছে ধরলাম আমি 10 কেজি, আর m2 ভরের বস্তুর আমি ভর ধরলাম হচ্ছে 15 কেজি। এখন দুইটার কিন্তু আয়তন সেম, এটার আয়তন আমি ধরলাম v1, এটার আয়তন আমি ধরলাম v1। তাহলে আমি যদি এই বস্তুর ঘনত্ব বের করতে চাই, তো রো 1 সমান কত হবে m1 বাই v1, আর রো 2 সমান কি হবে m2 বাই v2। এখন আমি যদি এদের মধ্যে তুলনা করি, তুলনা আমরা কিভাবে করতে পারি যে রো 1 বাই রো 2 সমান আমরা লিখতে পারি m1 বাই v1 বাই m2 বাই v2। এরপর যদি আমরা কি দুইটাকে পরিবর্তন করে বলি m1 বাই v1, আর এখানে এটা v1 হবে, এখানে v1 টা অবশ্যই উপরে চলে যাবে আর m2 কি নিচে আসবে, তাহলে এখানে v1 v1 কাটা, তাহলে রো 1 বাই রো 2 সমান m1 বাই m2, তাই তো? এই যে রো 1 বাই রো 2 উল্টে গেছে না, উল্টে গেলে m হচ্ছে 10 কেজি আর m2 হচ্ছে 15 কেজি, আর যে ভাগ করি 5 দুগুণা 10, 3 পাঁচা 15, তাহলে রো 1 বাই রো 2 সমান 2/3। তাহলে এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে ভর কার বেশি ছিল? ভর কার, আচ্ছা তাহলে আমি একটু কাটাকাটি করি, কোণে গুণ দিই, রো পি 2 রো 2 বাই 3 রো 1। সুতরাং রো 2 সমান কি লেখা যায় 3/2 p1। তাহলে 3/2 রে ভাগ করলে মনে 1/5 রো 1 হয়, অর্থাৎ খেয়াল করুন রো 2 সমান 1/5 রো 1, অর্থাৎ দ্বিতীয় বস্তু ঘনত্ব
প্রথম বস্তুর ঘনত্বের চেয়ে 1.5 গুণ বেশি। কি বললাম? দ্বিতীয় বস্তুর ঘনত্ব প্রথম বস্তুর ঘনত্ব হচ্ছে 1.5 গুণ বেশি। তো কার ঘনত্ব বেশি? দ্বিতীয় বস্তুর ঘনত্ব বেশি। আর দ্বিতীয় বস্তুর ঘনত্ব কেন বেশি হয়েছে? কারণ দ্বিতীয় বস্তুর ভর বেশি ছিল, সেই কারণে দ্বিতীয় বস্তুর কি ঘনত্ব বেশি হয়েছে। তো যার ভর বেশি তার যেহেতু জড়তা বেশি হয়, আর এমন দ্বিতীয় বস্তুর ভরের কারণে যেহেতু দ্বিতীয় বস্তু ঘনত্ব বেশি হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় বস্তুর কি জড়তাও বেশি। কি বললাম? যার ভর বেশি তার জড়তা তো এমনি বেশি। আবার দেখা যাচ্ছে কি সম আয়তন একই রকম হওয়ার জন্য দ্বিতীয় বস্তু ঘনত্ব বেশি হয়ে গেছে, তাই আমরা বলতে পারি দ্বিতীয় বস্তুর জড়তাও বেশি। তাই লাইনটা যে কেন হলো আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, যেমন আমরা যদি উদাহরণ দিই, আমি এই অংশটা আচ্ছা এখানে মোছার দরকার নেই, আমি এখানে লিখে দিই যে যদি আমরা লোহা, সোনা এবং রূপা এবং বরফ, এই যে এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট, লিখে রাখেন বইয়ের মধ্যে। লোহা, সোনা, রূপা এবং বরফ, এই চারটা জিনিসের মধ্যে কার জড়তা সবচেয়ে বেশি? অবশ্যই স্বর্ণ বা সোনার জড়তা সবচেয়ে বেশি। কেন? কারণ সোনার ঘনত্ব সবচেয়ে বেশি। সোনার ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ার কারণে রো এর মান সবচেয়ে বেশি স্বর্ণের, তাই তার জড়তাও বেশি। ঠিক আছে? আর আরেকটা জিনিস লিখে রাখেন, জড়তা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা এবং এটি পরিবর্তনের জন্য অবশ্যই বলের প্রয়োজন হয়। কারণ তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা যে অবস্থায় আছে সেই যে অবস্থাটা পরিবর্তন করে অন্য একটা অবস্থায় যাবে। তাহলে আমরা জানি বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় তার থাকতে যাওয়া যে প্রবণতা আছে জড়তা, আর বল প্রয়োগ করলে কি হয়? বস্তুর অবস্থা বা জড়তার পরিবর্তন করে। তাহলে আমরা লিখছি এটা আমিও এটা লিখে রাখুন বইয়ের মধ্যে, জড়তা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা এবং জড়তা পরিবর্তনের জন্য কিন্তু বলের প্রয়োজন। এটা আমাদের বইয়ে আছে, কোনো একটা চিপার মধ্যে আছে। তো চিপার থেকে বের করাটা একটু কঠিন হয়ে যায়, তাহলে এখানে লিখে রাখতে পারেন যে জড়তা বা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বলের প্রয়োজন। হাতের লেখা যদি বিশ্রী হয় ক্ষমা সুন্দর দেখবেন। জড়তা পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, আর জড়তা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা। এখন আছি আমরা বল। বল সেটা আমরা জানি, বলকে আমরা ইংলিশে ফোর্স বলে থাকি, আর বলের একক হচ্ছে নিউটন, আর আরেকটা একক হচ্ছে বলের কেজি এম এস ইনভার্স 2, তাই তো? আচ্ছা, এখন নিউটনের বলে ধরো বললাম যে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর যে গতির বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমাদের বল। এবং আমরা যে দেখি যে বল, আচ্ছা কোন বল প্রয়োগ করতে স্পর্শ করতে হয়, তাহলে স্পর্শ বল, এই যে কোন বল প্রয়োগ করতে অবশ্যই স্পর্শ করতে হবে। এটা বস্তু ধাক্কা দিতে চাও, তোমাকে অবশ্যই বস্তুকে স্পর্শ করতে বল প্রয়োগ করতে হবে। এই যে না ফুটবলকে লাথি মারি, ফুটবলকে স্পর্শ করলে লাথি মারি, তাই না? তাহলে স্পর্শ বল উদাহরণ কি? এই লাইনটা দাগাই, ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, এরপর হচ্ছে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, কিংবা ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা,
কোনো কিছুকে ধাক্কা দেওয়া কিংবা চলতে চলতে ঘর্ষণের জন্য চলন্ত বস্তু থেমে যাওয়া, এই সবগুলোকে আমরা কি বলি? স্পর্শ বল। আবার কোনো কিছু ছেড়ে দিলে, আবার কিছু কিছু বল আছে আবার কি স্পর্শের প্রয়োজন হয় না, এগুলোকে আমরা কি বলি? অস্পর্শ বল বলে। আচ্ছা, মানে কোনো বলের জন্য আমরা কি হতো না, স্পর্শ না করি, কোনো কিছুকে স্পর্শ না করি কিন্তু আবার বল প্রয়োগ করা যায়, সেগুলোকে আমরা আবার কি বলি? অস্পর্শ বল বলি। আর সেগুলোর উদাহরণ হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বলের জন্য নিচে, মাধ্যাকর্ষণ বল মানে কি? অভিকর্ষণ বলের জন্য নিচে পড়া। এরপরে হচ্ছে আমাদের চৌম্বকের আকর্ষণ, তো চৌম্বকের আকর্ষণও কিন্তু এক ধরনের বল। তাহলে আচ্ছা, যেমন কাজে আমরা বলকে স্পর্শ এবং যে লাইনগুলো দেখাচ্ছে আপনারা দেখাবেন যে বলকে কিন্তু প্রথমে আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। আর আমরা তো স্পর্শ বলের ধারণা পেয়েছি, তবে এই যে পরমাণুর মধ্যে থাকা, এই যে অণুপরমাণু আর কোনো পদার্থের মধ্যে থাকা অণুপরমাণু, তাদের ঘিরে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো তো কোনো পরমাণু স্পর্শ করে না, তাই না? এই যে পরমাণুর চার কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো কি নিউক্লিয়াসকে স্পর্শ করে? না, তারা কিন্তু নিউক্লিয়াসকে স্পর্শ করে না। নিউক্লিয়াস স্পর্শ না করেই কিন্তু নিউক্লিয়াস স্পর্শ না করে কিন্তু নিউক্লিয়াস চারদিকে এই ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। স্পর্শ না করে কিন্তু নিউক্লিয়াস একটা কন্ট্রোল থাকে ইলেকট্রন গুলোর উপর। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের একে অপরের উপর কি এটা তড়িৎ চৌম্বক বল কাজ করে। অন্য কথায় বলা যায় যে আমরা যে আণবিক পর্যায়ে চলে যাই, তাহলে সকল বলই হচ্ছে কি অস্পর্শক বল। এক পরমাণু অন্য পরমাণুকে আকর্ষণ বিকর্ষণ করে দূর থেকে, তবে আক্ষরিক অর্থে কোনো স্পর্শ করে না। তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা তাহলে একটা জিনিস আমি একটু, এখানে তো একটু গিজিবিজি করে লিখছে, আমি একটু সুন্দর করে লিখে দিই যে অস্পর্শ বলের উদাহরণগুলো আমি লিখে দিই। এটা হচ্ছে মহাকর্ষ বল, যেমন পৃথিবী এবং চাঁদ। চাঁদ যে পৃথিবী কেন্দ্র করে ঘুরে, পৃথিবী কি চাঁদের উপরে কোনো দড়ি ফেলাইছে যে পৃথিবী একদিকে দড়ি এক মাথা ধরছে, চাঁদ দড়ি আরেক মাথা ধরছে, ধরে পৃথিবীর চারদিক ঘুরে? না, চাঁদ আর পৃথিবীর মধ্যে কোনো ধরনের কিন্তু দড়ি রশি কিছু নেই, তবুও কিন্তু চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। কেন? চাঁদ আর পৃথিবীর মধ্যে এক ধরনের বল আছে, সেটাকে হচ্ছে কি মহাকর্ষ বল। এই বলটাকে আমরা অস্পর্শ বল বলতে পারি, আর যদি নির্দিষ্ট করে বলি সেটাকে বলা হয় মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, মহাকাশের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ তাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। একভাবে যে আমরা বলি, মিলিতভাবে বললে অস্পর্শ বল, কিন্তু আক্ষরিকভাবে বললে মহাকর্ষ বল। এগুলো আমরা কিন্তু অস্পর্শ বল উদাহরণ দিচ্ছি। এবং তড়িৎ বল, তড়িৎ ও চৌম্বক বল, এটাকে একসাথে লিখি। এই যেমন নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে চারদিকে পরমাণু থাকে, নিউক্লিয়াস আর পরমাণু কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, তারা কিন্তু একে অপরের মধ্যে আকর্ষণ কাজ করে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল। আর 3 নাম্বার হচ্ছে পারমাণবিক পর্যায়ে, যে পারমাণবিক পর্যায়ের সকল বল, এই লাইনটাই আমি লিখব, পারমাণবিক পর্যায়ের সকল বলই কিন্তু অস্পর্শক বল। তাহলে আমরা পারমাণবিক পর্যায়ের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, সকল যা যা আমি লিখে দিয়েছি, যা যা এই বই দেখাই, সবগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, উদাহরণ মানেই গুরুত্বপূর্ণ। সকল বল, এগুলো হচ্ছে আমরা অস্পর্শ বলে উদাহরণগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা যাচ্ছি, আচ্ছা এখন আমরা যেটা হচ্ছে মৌলিক বলের প্রকৃতি। তো মৌলিক বলের প্রকৃতিতে যাওয়ার আগে এই লাইনটা একটু লিখে রাখি আমরা, বইয়ের নিচের জায়গাতে অবশ্যই আছে যে গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তুটি সমবেগে চলতে থাকে। এটার সম্পর্কে ধারণা আমরা অবশ্যই দেব,
তবে এখন লাইনটা একটু লিখে রাখি যে কোনো বস্তু যদি গতিশীল থাকে গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তুটি সমবেগে চলতে থাকে। অর্থাৎ সমবেগের যে সূত্র আছে না, F সমান vt, এই সূত্রটা হয় গতিশীল বস্তুর ক্ষেত্রে এবং যখন বস্তু লব্ধি বল শূন্য হয়। ঠিক আছে, F সমান vt সমবেগের সূত্র এবং এই সূত্রটা একমাত্র গতিশীল বস্তুর ক্ষেত্রেই খাটে। আচ্ছা, এখন আমরা যাচ্ছে হচ্ছে মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বলের প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, মৌলিক বল হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে এই যে মৌলিক বল মাত্র 4টি, দাগে রাখি। মৌলিক বল হচ্ছে 4টি। এক হচ্ছে মহাকর্ষ বল, এক হচ্ছে তড়িৎ চৌম্বক ও বিদ্যুৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বক একটা, বিদ্যুৎ চৌম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল, আর একটা কি সবল নিউক্লিয় বল। ঠিক আছে, যদি আমরা 4টা বলের নাম তো দেখলাম, 4টা বলের মধ্যে সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সবল নিউক্লিয় বল। 4টা বলের সবচেয়ে পাওয়ারফুল সবল নিউক্লিয় বল। এরপর হচ্ছে বিদ্যুৎ চৌম্বক বা তড়িৎ চৌম্বক বল দ্বিতীয় পাওয়ারফুল। তৃতীয় পাওয়ারফুল হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল এবং চতুর্থ হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, তাহলে আমরা বলছি সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এরপর হচ্ছে তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, এরপর দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। ঠিক আছে, সবচেয়ে দুর্বল হচ্ছে কিন্তু মহাকর্ষ বল। ওকে, এরপর হচ্ছে এই যে দুইটা কেন্দ্র দিয়ে ঘুরে, এরপর দুর্বল নিউক্লিয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল অনেক শক্তিশালী। কত গুণ? 10⁻36 গুণ বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ। 36 মানে কি 10⁻36 মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী, বা 10⁻36 যে কথা, ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ, ট্রিলিয়ন 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 3টে ট্রিলিয়ন গুণ শক্তিশালী এক কথা। ঠিক আছে, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অল্প দূরত্ব, কত 10⁻18 মিটার দূরত্বে কাজ করে এবং তার থেকে যে এটা বিটা হবে, বেটা না, এবং তেজস্ক্রিয় রশ্মি থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের থাকে আমরা নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল 10⁻18 মিটার কাজ করে এবং এটার থেকে বিটা রশ্মি বের হয়। আর সবল নিউক্লিয় বল 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। এবং এই যে বিজ্ঞানীরা এই 4 ধরনের বলের মূল এক জায়গায়, এবং বিজ্ঞানীরা ধারণা করেন যে এই 4 ধরনের বলের যে মূলটা হয় বেসটা এক জায়গায়, এবং তারা সবগুলোকে এক সূত্রতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার তড়িৎ চৌম্বক যা একটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় বলকে একই সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, এবং এটা যে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ফিজিক্সের জন্য একটি ছোঁয়া সাফল্য আছে। আচ্ছা আচ্ছা, তাই তুমি ইচ্ছা বলতে পারো যে বল 3 ধরনের, মহাকর্ষ বল। ওকে, তাহলে লাইনটা আনয়ন করি। বিজ্ঞানীরা তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একই সূত্র দ্বারা তারা ব্যাখ্যা করতে পেরেছে, এবং সেই
এমন এই দুইটাকে একই সূত্রে ব্যাখ্যা করতে পারছে, এমন দুইটাকে তারা একসাথে বলছে ইলেকট্রোউইক বল। ইলেকট্রোউইক বল মানে ইলেকট্রো মানে তো যেমন তড়িৎ থাকবে, চৌম্বকও থাকবে। উইক মানে কি দুর্বল, আর দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চৌম্বকীয় বল, এই দুইটাকে একসাথে তারা একটা বল হিসাবে উল্লেখ করেছেন, কারণ তারা দুইটাকে একই সূত্রে ব্যাখ্যা করতে পেরেছেন এবং সেটা থেকে সৃষ্টি হয়েছে ইলেকট্রোউইক বল। তারা বলতে পারি যে বলটি ধরনের মহাকর্ষ বল, নিউক্লিয়ার বল বা সবল নিউক্লিয়ার বল এবং ইলেকট্রোউইক বল। এবং এটাই কিন্তু কেউ যদি বলে এটা যে ভুল বলতে পারবে না। তা বল আমরা তিন প্রকার বলতে পারি, কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা যদি 3 প্রকার 4 প্রকার 5 প্রকার দেয়, 3 আর 4 কখনোই দিবে না, কারণ কনফিউজ উত্তর কখনো দিবে না। কারণ বলকে আমরা 3 প্রকার বলতে পারি, 4 প্রকার বলতে পারি, হয় 4 5 7 দিবে, নাহলে 3 5 7, মানে 3 আর 4 কখনো একসাথে দিবে না। তবে এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে ইলেকট্রোউইক বল কোন দুইটি বলের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এটা বইয়ের মধ্যে হাইলাইট দিয়ে দাগাও, ঠিক আছে? এই যে কলমটা কোথায়, ইলেকট্রোউইক। আচ্ছা, 4টি বলের মধ্যে একমাত্র তড়িৎচৌম্বক বল কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ দুইটি করতে পারে। এটাও একটু দাগে রাখো। এই 4টা বল আছে না, এই 4টা বলের মধ্যে তড়িৎ চৌম্বকীয় বা বিদ্যুৎ চৌম্বকীয় বল সে আকর্ষণও করতে পারে প্লাস সে বিকর্ষণও করতে পারে। আর বাকি যে 3টা বল, যেমন মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তারা শুধুমাত্র আকর্ষণ করে। তাহলে 4টা বলের মধ্যে 3টা বল শুধু আকর্ষণ করে, আর একটা তড়িৎচৌম্বক বল আকর্ষণ বিকর্ষণ দুইটি করে। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসছে আমাদের সাম্যতা ও সাম্যহীনতা বল। তো সাম্যতা বল কাকে বলে, এটা সংজ্ঞাটা আমাদের জানতে হবে। আচ্ছা, সাম্যতা সংজ্ঞা অবশ্যই জানা দরকার। এবং যেমন ধরো একটা বস্তুকে আমি একটা সুতা দ্বারা ঝুলে দিলাম, এই বস্তুর উপর অবশ্যই পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা বস্তুর ওজন বা ওয়েট বলতে পারি। এবং এই ওজনটা কোথায় কাজ করে, নিচের দিকে কাজ করে। এবং এই বস্তুর উপর আরেকটা বল কাজ করে, যেটাকে উপর দিকে কাজ করে, উপর দিকে কাজ করে, অর্থাৎ সুতার টান যেদিকে এই উপরের দিকে কাজ করে। তাহলে এই বস্তু কটা বল আছে, 2টা বল। একটা কি যেটা নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল বলি আমরা, পৃথিবীর তো কেন্দ্রের দিকে বস্তু আকর্ষণ করে না, এটা নিচের দিকে আকর্ষণ করে, আর আরেকটা আকর্ষণ করছে কি উপরের দিকে। একটা বস্তুর উপর 2টা বল কাজ করে, এবং 2টা বল কি করে, একে অপরকে নিষ্ক্রিয় করে বস্তুটাকে সাম্যাবস্থার সৃষ্টি করে। এবং এই 2টা বল একে অপরকে নিষ্ক্রিয় করে বস্তুর মধ্যে সাম্যাবস্থার সৃষ্টি। অর্থাৎ এটা বলছে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠে বাস করি, পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীতে কেন্দ্রের দিকে আমাদেরকে আকর্ষণ করে, যেটাকে আমরা কি বলি, আমাদের ওজন বলি। ঠিক একইভাবে উপরের দিকে কিন্তু আমাদের একটা আকর্ষণ, পৃথিবী যেমন তার কেন্দ্রের দিকে আমাদের আকর্ষণ করে, ঠিক বিপরীতে কিন্তু আরেকটা আকর্ষণ হয়, সেটা হচ্ছে মহাকর্ষের আকর্ষণ। এটা অভিকর্ষ মানে পৃথিবীর যে আমাদের কেন্দ্রে আকর্ষণ করে, এটা আমরা অভিকর্ষ বল বলি, তাই না?
যেটাকে আমরা ওজন বলে থাকি। আর আমাদের উপর আরেকটা বল কাজ করে, সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বল আর অভিকর্ষ বল পরস্পরকে নিষ্ক্রিয় করে বলে আমরা ভূমিতে করে সাম্যাবস্থায় থাকি। অর্থাৎ আমরা কি ভূমিতে হঠাৎ করে ছিটকে পড়ে যাই, বা হঠাৎ করে কি আমরা পৃথিবীর থেকে লাফ দিয়ে কি আমরা মহাকাশে চলে যাই, বা এমনকি আজ হঠাৎ করে আমরা ঘুমে দেখলাম সকালবেলা উঠে দেখলাম আমরা মহাকাশের মধ্যে নাচানাচি করছি, এরকম কিছু দেখা যায় না। আমরা ভূমিতেই সাম্যাবস্থায় আছি। ভূমির পৃষ্ঠের মধ্যে কি আছে আমরা চিন্তা করো, তুমি কি বেলুনের পৃষ্ঠে দাঁড়াতে পারবা? বেলুনের উপরে কি দাঁড়াতে পারবা না? কিন্তু আমরা তো পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, উপরের দিকেও একটা বল কাজ করে, দুইটা বল সমান হওয়ার কারণে আমরা কি সাম্যাবস্থায় থাকি। এটাই হচ্ছে সাম্যাবস্থার মূল উদাহরণ। আর যদি এই বলটা কাজ না করতো, উপর দিয়ে বলটা যে কাজ না করতো, তাহলে কিন্তু আমরা সাম্যাবস্থা থাকতাম না। যে দুইটা বলের মধ্যে একটা বল যে কাজ না করতো, তাহলে কিন্তু আমরা সাম্যাবস্থা থাকতাম না। আমরা কি হইতাম? অসাম্যাবস্থা হয়ে যেতাম। তখন কিন্তু আমরা ভূমিতে না থেকে পৃথিবীর কেন্দ্রে চলে যেতাম। ভূপৃষ্ঠে সাম্যাবস্থা থেকে পৃথিবীর কেন্দ্রে চলে যেতাম। আর যদি অভিকর্ষ বল যদি কাজ না করতো, তাহলে আমরা মহাকাশে উঠতাম। ঠিক আছে, এই হচ্ছে সাম্য অসাম্য বলের আমাদের যে দুইটা সংজ্ঞা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এবং সাম্য বলের আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে যে লাইনটা বুঝবে না আমার কিন্তু তোমরা কমেন্ট করে জানাই, যে কোনো লাইন টাইন যে না বুঝো। যেমন সাম্য বলে কিন্তু লব্ধি শূন্য, সাম্য বলের লব্ধি শূন্য। কেন? এই যে বস্তু, এই বস্তুকে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করা হচ্ছে, ধরো F1, এই দিক বরাবর একটা বল প্রয়োগ ধরো F2, এবং দুই দিক বরাবর বল যদি সমান প্রয়োগ করা হয়, অর্থাৎ এইদিকে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, এদিকে যদি সেম বল প্রয়োগ করা হয়, তো বস্তু কি থাকবে? সাম্যাবস্থা। কি থাকবে? সাম্যাবস্থা থাকবে। যেমন দড়ি টানাটানি খেলি আমরা, দড়ি একদিকে যে পরিমাণ বল দেয় আর অন্যদিকে যে সেম পরিমাণ বল দেয়, দুইটা কি থাকে? টান টান থাকে। একদিকে বেশি বল প্রয়োগ হলে তো দুইটা কি যায়? ছিটকে পড়ে যায়। এই যেমন সাম্য বলে লব্ধি শূন্য। লব্ধি মানে কি? এই দুইটা বলকে যদি আমি লব্ধি শূন্য, যেমন এখানে যে এই যে ঠিক আছে, তাহলে চিন্তা করো এখানে যে পরিমাণ বল দিছে, আমি এখানে ঠিক সেম পরিমাণ বল দিছি F1 সমান F2, বাট এই বলটা কি? বলের বিপরীত। তো F1 সমান মাইনাস F2, তাই তো? মাইনাস দ্বারা আমরা F1 সমান F2, এদিকে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, এদিকে সেম বল প্রয়োগ হচ্ছে, কিন্তু একে অপরের বিপরীত দিকে বলে F2 আমি মাইনাস দিলাম। তাহলে F1 এটা যেখানে চলে আসে প্লাস F2 সমান কি হবে? 0 হবে না? তো F1 প্লাস F2 অর্থাৎ দুইটা বলকে আমরা যোগ করলাম। যোগ করা মানে কি? লব্ধি। যোগ করা নতুন একটা বল হলো ধরো F, এই F সমান কি? 0। তো সাম্য বল লব্ধি। লব্ধি মানে কি? দুইটা বলের যোগফল। 0 হয়েছে তো? তো এই কথার সাথে এই কথা মিল আছে। ওকে, আর সাম্য বলে উদাহরণগুলো আমি দিয়ে দিই। সাম্য বল উদাহরণ হচ্ছে যেমন জাহাজ যে পানিতে ভাসে, এটা কিন্তু সাম্য বলের একটা প্রকৃত উদাহরণ। জাহাজ পানিতে ভাসে, কোনো ব্যক্তি চেয়ারে বসে আছে, কোনো ব্যক্তি চেয়ারে বসা, জাহাজ পানিতে ভাসে, এগুলো সাম্য বলের উদাহরণ। আর অসাম্য বলের উদাহরণ, সাম্য বলের উদাহরণ হচ্ছে বস্তুর ওজন, একদম মোস্ট ইম্পর্টেন্ট, বস্তুর ওজন, এটা কিন্তু সাম্য বলের উদাহরণ। সাম্য বল অসাম্য বলের দুইটা সংজ্ঞা জানতে হবে, দুইটা উদাহরণ জানতে হবে, আর জানতে হবে সাম্য বলের লব্ধি শূন্য। কেন শূন্য সেটা তো আমি দেখাই দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ভরবেগ। ভরবেগ কি? আমরা জানি একটা গতিশীল বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে যে রাশিটা আমরা পাই সেটা হচ্ছে ভরবেগ, তাই তো? গতিশীল বস্তুর
ভর এবং বেগের সমন্বয়ে যে রাশি সেটা হচ্ছে ভরবেগ, এবং ভরবেগ কিন্তু এটা কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? এটা ভেক্টর রাশি। আচ্ছা, একটি ট্রাক এবং সাইকেল একই বেগে একটি ছোট গাড়িকে আঘাত করলো। ট্রাক এবং সাইকেল এরা একই বেগে একটা ছোট গাড়িকে আঘাত করলো, এবং এই সংঘর্ষে ট্রাক কি করবে? ছোট গাড়িটাকে বেশি ক্ষতি করবে। কেন? কারণ ট্রাকের ভর হচ্ছে বেশি, অর্থাৎ যার ভর বেশি তার কিন্তু ভরবেগ অনেক বেশি। এবং খেয়াল রাখবা, ট্রাক এবং সাইকেল দুইটার বেগ একই হলেও ট্রাকের ভর বেশি হওয়ার কারণে তার ভরবেগ কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। এই কথা আমি যে বলছি এখানে দুটো জিনিস আছে। ভর মানে কি? P সমান m/v। দুইটা বস্তুর বেগ একই v1 v1, কিন্তু দুইটা বস্তুর ভর ভিন্ন। একটা ভর হচ্ছে 5 কেজি, একটা ভর হচ্ছে 10 কেজি, আর দুইটা বস্তুর বেগ হচ্ছে 2 ms × 1। তো এই বস্তুর ভরবেগ কত দিব? p1 সমান 5 × 10, আর এই বস্তুর ভরবেগ কত দিব? 10 × 2 20। তাহলে দুইটা বস্তুর বেগ সেম, বাট ভর বেশি হওয়ার কারণে যার ভর বেশি তার ভরবেগ কি বেশি হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা ধরলাম দুইটা বস্তুর ভর সেম, কিন্তু একটার বেগ হচ্ছে 10 ms × 1, আর একটার বেগ হচ্ছে 10 ms × 1, আর একটা বেগ হচ্ছে 20 ms × 1। তাহলে এটার p1 সমান কত দিব? 5 × 10 সমান 50, আর p সমান কত দিব? 5 × 20 সমান কত? 100। তাহলে যার বেগ বেশি তার কিন্তু ভরবেগও বেশি। আমরা বলতে পারি ভর এবং বেগ দুইটি কিন্তু ভরবেগের উপর নির্ভরশীল, এবং ভরবেগ কিন্তু এটা কি রাশি? ভেক্টর রাশি, বা আমি এটা বলতে পারি ভরবেগ কেটে আমি সদিক রাশি বলতে পারি। ভরবেগ যেহেতু এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি আরেক নাম কি বলতো? ভেক্টর রাশি আরেক নাম হচ্ছে সদিক রাশি। কি রাশি? সদিক, অর্থাৎ যার দিক আছে। এটি কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে ভরবেগের যে একক এবং ভরবেগের মাত্রা দুটা খুবই গুরুত্বপূর্ণ। ভরবেগের একক মাত্রা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর হচ্ছে ভরবেগ যেটা ভেক্টর রাশি, তার এক নাম হচ্ছে সদিক রাশি। আর কোনো বস্তুর ভরবেগ কিন্তু যেদিকে বেগ সেদিকে কিন্তু দিকটা, অর্থাৎ কোনো যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি তার নিশ্চয় দিক আছে, এবং সেই দিকটা হচ্ছে কি? বস্তু যে দিকে যাবে সেই দিকে, অর্থাৎ বস্তুর বেগের দিকে। আচ্ছা, যেমন এখানে যে আলোর কণা বা ফোটনের কি নেই? ভর নেই, কিন্তু তার ভরবেগ আছে। এই লাইনটা আমরা দাগে রাখি যে আলোর কণা বা ফোটনের ভর নেই, কিন্তু ভরবেগ আছে, এবং কোন বস্তুর ভরবেগ তার বেগ যেদিকে সেদিকে ক্রিয়া করে। কোন বস্তুর ভর অর্থাৎ পি, ওই বস্তুটার বেগ যেদিকে হয় তার বস্তুর ভরবেগ ওই দিকে ক্রিয়া করবে। কারণ ভর তো ধ্রুবক রাশি, আর ধ্রুবকের তো নিশ্চয়ই কোনো দিক হয় না। তাই কোনো বস্তুর ভরবেগ সেটা নির্ধারণ করে বস্তুর বেগটা যেদিকে সেদিকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের আসে আচ্ছা, এটা ভরবেগের অঙ্ক উদাহরণ। ভরবেগে কিন্তু এটা নিত্যতা সূত্র আছে। সূত্র হচ্ছে একাধিক বস্তু যদি গতিশীল হয় এবং তারা যদি ভিন্ন ভিন্ন বেগে যেতে থাকে, তাদের একটি সম্মিলিত ভরবেগ থাকবে। বস্তুগুলো বিভিন্ন বেগে থাকার কারণে চলার পথে একটির সাথে অন্যটির সংঘর্ষ হতে পারে। এমন সংঘর্ষের কারণে কিন্তু বেগেরও পরিবর্তন হতে পারে।
কিন্তু বাহিরের থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সংঘর্ষের পরে সম্মিলিত ভরবেগে কোনো পরিবর্তন হবে না। এটিকে বলে ভরবেগের নিত্যতা সূত্র। তো এই অংশটা যখন আমরা এই অধ্যায়ের খ প্রশ্ন আলোচনা করব, তো অনুধাবন প্রশ্ন আলোচনা করব, সেটা বিস্তারিত ব্যাখ্যা আমি তখন আপনাদেরকে দিব। ঠিক আছে? তো ৩৮ মনে রাখবেন যে কোনো বস্তু যখন ঢালু রাস্তা দিয়ে গাড়ি চালায়, মনে করেন যে একটা বস্তু সে একটা ঢালু রাস্তা দিয়ে সে যদি গড়িয়ে যেতে চায় তাহলে কিন্তু তার ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। বিষয়টা হচ্ছে ধরলাম এটা হচ্ছে এটা ঢালু রাস্তা এবং ঢালু রাস্তা হচ্ছে সুষম। সুষম মানে কি, মনে করেন যে আমরা যে ছোটবেলায় স্লিপার খেলতাম না, ওই যে স্লিপার সিঁড়ি দিয়ে উঠে এরপর ঠাস করে নিচে চলে যেতাম, স্লিপার, এই স্লিপার গুলো কি হতো, ঢালু হতো না এবং দেখা যেত আমরা কিন্তু যে বেগে নামতাম ঠিক সেই বেগে কিন্তু আমরা কি নিচে চলে যেতাম। যে বেগ এখান থেকে আমরা স্টার্ট করছি ঠিক সেই বেগে কিন্তু আমরা কি নিচে চলে যেতাম। তো আমাদের ভর তো ধ্রুবক, ভর বেগ তো পরিবর্তন হতো না এবং এখানে যে বেগ থাকতো এখানে কি থাকতো, সেম বেগ থাকতো। তাহলে এখানে তার যে ভর বেগ থাকতো এখানে কি থাকতো, ভর বেগ একই থাকতো। তো ঢালু রাস্তা দিয়ে যখন কোনো বস্তু যায় বা গড়িয়ে যায় বা যেভাবেই যায় তখন কিন্তু সেই বস্তুর ভরবেগের যে পরিবর্তন সেই পরিবর্তনের হার কিন্তু একই থাকে। ঢালু রাস্তা আবার বলছে স্লিপারের রাস্তা, স্লিপার যেগুলো সেখানে স্লিপারে নামার সময় যে ভরবেগ থাকবে এবং শেষ মুহূর্তে গেলে কি থাকবে, ভরবেগ সেম থাকবে। তো এটা আপনারা বইয়ে নোট করতে পারেন যে কোনো বস্তু যখন ঢালু রাস্তাতে গড়িয়ে পড়ে তখন তার ভরবেগের পরিবর্তনের হার একই থাকে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা যাব পরবর্তীতে, সেটা হচ্ছে সংঘর্ষ। বলতেছি যে অতি অল্প সময়ের জন্য যখন কোনো বড় একটা বল কাজ করে সেটাকে মূলত আমরা সংঘর্ষ বলে থাকি। ওকে, এটা সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, এটার উপরে সিকিউর পড়াবো, তখন এটার উপর একটা লেকচার আপনাদেরকে আবার নেওয়া হবে, এই অংশটার উপর সিকিউ পড়াবো। ঠিক আছে? এখন হচ্ছে নিরাপদ ভ্রমণ, গতি এবং বল। তার নিরাপদ ভ্রমণের জন্য গাড়ির গতি, এই যে পরের অধ্যায়ে আমরা শক্তি সম্পর্কে জানার সময় গতি শক্তি বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, শক্তির সাথে বেগের সম্পর্ক আছে। আমরা জানি গতি শক্তি সম্পর্কে, গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই কে বা কাইনেটিক এনার্জি। তাহলে ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে সংঘর্ষ পড়ার সময় আমরা জেনেছি গতি শক্তিকে আমরা হাফ এম ইউ স্কয়ার দিয়ে প্রকাশ করতে পারি অথবা হাফ এম ভি স্কয়ার দ্বারা প্রকাশ করতে পারি। আর ভ্রমণ সম্পর্কে আলোচনা করার জন্য অবশ্যই গতি শক্তিটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? যখন দুটি গাড়ি সংঘর্ষণ হয় তখন এই গতি শক্তির কারণে কিন্তু গাড়ি ক্ষতিগ্রস্ত এবং আরোহীরা আঘাত পায়। কাজে দুর্ঘটনার সময় যাতে বেশি ক্ষয়ক্ষতি না হয় তখন আমাদেরকে গাড়ির গতিটাকে কমায় রাখা। এই যে আমাদের দেশে দুর্ঘটনা ঘটে কেন, গাড়ির ওভার স্পিডের অতিরিক্ত গতির জন্য দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়। আমরা যদি গতিটাকে মিডিয়ামে রেখে গাড়ি চালাই বা যে রাস্তায় যে পরিমাণ গতির কথা বলে সেই পরিমাণ গতি রেখে যদি আমরা গাড়ি চালাই তাহলে কিন্তু দেশের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতো না। কারণ একবার যে গাড়িটা ফুল স্পিডে চলে যায় বা তার গতি যদি সব বেশি হয়ে যায় সেটাকে তখন সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করা কিন্তু এটা কঠিন হয়ে পড়ে। ঠিক আছে? যেমন একটি অনেক ভারী পাথর বোঝাই ট্রাকের সাথে যদি একই বেগে আসা ছোট একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই খেয়াল করো যে যদি আমরা বিজ্ঞানের ভাষা চিন্তা না করি, চিন্তা করি,
একটা ভারী পাথর বোঝাই ট্রাকের সাথে একই বেগে আসা ছোট একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অর্থাৎ ট্রাকটা যে বেগে আসছে একই বেগে অন্যটা গাড়ির বিপরীত দিকে আসছে, তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কে হবে? ছোট গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে। আর ছোট গাড়িটা ক্ষতিগ্রস্ত অবশ্যই, ছোট গাড়ির ভর কি কম, ছোট গাড়ির ভর কম। আর মুখোমুখি সংঘর্ষ মানে কি, অর্থাৎ ট্রাক এবং গাড়ি এই দুইটা একে অপরের বিপরীত, অর্থাৎ ট্রাক এবং গাড়ি একে অপরের বিপরীতে আছে বলে কি মুখোমুখি সংঘর্ষ। ট্রাকের বেগ যদি আমি ভি ধরি তাহলে গাড়ির বেগ কি হবে? মাইনাস ভি হবে, কারণ ট্রাকের বেগ যেটা গাড়ির বেগ সেম, কারণ কি বলছি একই বেগে, কিন্তু তারা একে অপরের বিপরীতে বলে আমরা কি এখানে মাইনাস চিহ্ন দিলাম। যেহেতু আচ্ছা, যেহেতু ছোট গাড়ির ভর m2, ট্রাকের ভর m1 এর তুলনায় অনেক কম, সেটাকে শূন্য ধরে নিলে খুব বেশি ভুল হবে না, কিন্তু আমাদের হিসাবটা খুব সহজ হবে। আচ্ছা, খুব আছে। সংঘর্ষের পর ট্রাকটি একই বেগে যেতে থাকবে, অর্থাৎ সংঘর্ষের ভয়াবহতা সে অনুভব করবে না, কিন্তু ছোট গাড়িটার আগে বেগ কি ছিল? মাইনাস ভি না, কিন্তু সে তখন তার বেগটা মাইনাস ভি থেকে হয়ে যাবে 3v, অর্থাৎ আগে যে তার বেগ ছিল সেটার থেকে 3 গুণ বেশি হয়ে যাবে, অর্থাৎ সেই গাড়িটা এই ছোট গাড়িটা উল্টাইয়া 3 গুণ বা 4 গুণ বেগে উল্টে যাবে, ওই ছোট গাড়ি কি দুমড়ে মুছে যাবে, আর আরোহীদের প্রাণ হারানোর ঘটনাটা স্বাভাবিক। অর্থাৎ এই যে অংশটা, এইটাও কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যখন সিকিউ পড়াবো তখন এই অংশটা আমি আলোচনা করবো, শুধু এমসিকিউ পড়াচ্ছি তো সিকিউতে আমি এই অংশটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্র মূলত নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা ভরবেগ অর্থাৎ মোমেন্টাম সম্পর্কে ধারণা পাই। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে এ হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগ মানে পি, হার। হার মানে কি, যখন কোনো কিছুকে টাইম দ্বারা আমরা ভাগ করি, যখন কোনো কিছুকে আমরা সময় দ্বারা ভাগ করি সেটা কি হয়ে যায়? হার হয়ে যায়। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বল F এর সমানুপাতিক, তাই তো? এবং বল যেটাই ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনের সিধে করবে। এবং এটা বিস্তারিত ধারণা তো দেওয়ার দরকার নেই, কারণ এগুলো তো আমরা 9-10 এর শুরুর দিকে পড়েছি, তাই না? এবং F সমানুপাতিক P/T থেকে আমরা এই সূত্রে আসি যে F সমান ma, এই সূত্রতে আমরা চলে আসি। এটাও কিন্তু আমাদের নিউটনের সূত্র। মূলত নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এটা, আর এই সূত্র থেকে আমরা এই সূত্র কি করতে পারি? প্রমাণ করতে পারি। এরপরে হচ্ছে কোন ওকে, এরপর আমরা যে ধরি যে এই যে এই লাইনটা, বলের বিষয়টা কিন্তু আগে কোথাও ব্যাখ্যা করা হয়নি, একমাত্র নিউটনের প্রথম সূত্র দিয়ে কিন্তু সেটা একটি ধারণা দেওয়া হয়েছে, আর দ্বিতীয় সূত্র দিয়ে এই প্রথম সেটিকে প্রথমবার পরিমাপ করা হয়েছে। এর মানে হচ্ছে যদি নিউটন দ্বিতীয় সূত্রে আমরা বলটাকে পরিমাপ করতে পারছি, আর প্রথম সূত্রে আমরা বল সম্পর্কে ধারণা নিতে পেরেছি। যে প্রশ্নে আসে বলের ধারণা নিউটনের কোন সূত্রে পাওয়া যায়? প্রথম সূত্রে। বলের ধারণা নিউটনের প্রথম সূত্রে পাওয়া যায়, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের প্রয়োগ করতে পারি। আচ্ছা, আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করার সময় সমানুপাতিক ধ্রুবককে 1 ধরা হলে সেটিকে সহজ হিসাব করা যাচ্ছে। এ হচ্ছে নিউটনের বলের একক নিউটন, আর বলের মাত্রা হচ্ছে এটা।
আমরা মাধ্যাকর্ষণ বল সম্পর্কে জেনেছি। নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে মহাকর্ষ বলের কারণে সূর্যকে ঘুরতে থাকা গ্রহদের গতিও ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা বলতে পারছি নিউটনের, এটা হচ্ছে তার উদাহরণ, যে নিউটনের দ্বিতীয় সূত্র ভরবেগের ধারণা পেয়েছি, ঠিক সেরকম ভাবে নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে মহাকর্ষ বলের কারণে সূর্যকে ঘিরে যে গ্রহগুলো ঘুরে সেই গ্রহগুলোর গতির ব্যাখ্যা করতে আমরা পারব। কিন্তু এই বইয়ে শুধুমাত্র নিউটনের রৈখিক মানে ওই গ্রহ নিয়ে আলোচনা করা হয়নি, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এখন তা থাকলে তাহলে নিউটন যে সূত্র থেকে আমরা বলের পরিমাপ সম্পর্কে ধারণা পেয়েছি, আর শুধুমাত্র বলের ধারণা পেয়েছি কি নিউটনের প্রথম সূত্র থেকে। এখন আমরা যদি খেয়াল করি, আমরা জানি হচ্ছে F সমান m, তাই তো? এখন যদি আমি ধরলাম যে আমার এই বলটা হচ্ছে ধ্রুবক, এই বলটা কি আমার ধ্রুবক, ধরলাম, এটা মান ধরলাম, ধরি F সমান হচ্ছে 1 নিউটন, অর্থাৎ বলের নির্দিষ্ট মান আছে, বলটা হচ্ছে ধ্রুবক, তাই না? ওকে, তাহলে সে যদি ধ্রুবক হয়, তাহলে আমরা চাইলে কিন্তু তাহলে বা 1 m a, তাহলে আমরা যদি mটাকে এদিকে আনি, mটাকে যদি এদিকে আনি, তাহলে a সমান কি হবে? 1/m হবে না? আচ্ছা, আরেকটু স্পষ্ট করে লিখে দিই একটা, বা আমরা যদি লিখি m a সমান 1 লিখতে পারি, 1 সমান m a লিখলে m a সমান 1 লিখতে পারি না? বা m সমান কি 1/a লিখতে পারি না? এটা তো এখানে গুণ আকার আছে, এখানে লিখে ভাগ আকারে। এর মানে যদি বল যদি ধ্রুবক হয়, কি বললাম? বল যদি ধ্রুবক হয়, তাহলে বস্তুর ভর এবং বস্তুর ত্বরণ পরস্পরে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ বলের যদি নির্দিষ্ট মান থাকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? m সমান 1/a, তো 1/a আর m সমান হচ্ছে 1/a, অর্থাৎ ভর এবং ত্বরণ একে অপরের কি? ব্যস্তানুপাতিক। কে ব্যস্তানুপাতিক? m টা এখানে কি আছে? উপরে আছে, আর এটা কি আছে? নিচে আছে। এগুলো পড়াইছে কিন্তু। m সমান 1/a, তাহলে a ভর এবং ত্বরণ একে অপরের ব্যস্তানুপাতিক। তাহলে যে বস্তুর যদি ভর কম হয়, ত্বরণ কি হবে? বেশি হবে, আর ভর বেশি হলে ত্বরণ কি হবে? কম হবে। ঠিক আছে? ওকে, এটা নোট করে রাখবেন বইয়ের মধ্যে। এখন হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের মধ্যে আমরা পাচ্ছি মহাকর্ষ ধ্রুবক, এবং সে ধ্রুবকের মান হচ্ছে 6.67 in 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি। নিউটন মিটার যে মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এখানে ইনভার্স দিছে না, ভুল লিখছে, কেজি ইনভার্স 2 হবে, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এর সূত্র হচ্ছে এটা। এর বলছে যে আমরা সম্ভবত পদার্থবিজ্ঞান চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। কোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে, তো সেটা তো আমরা জানি। আর এটা হচ্ছে অভিকর্ষজ, এটা হচ্ছে মহাকর্ষ বলের সূত্র, আর এটা কি? অভিকর্ষজ বলের সূত্র। আর অভিকর্ষজ বল মূলত পৃথিবী এবং পৃথিবীতে থাকা কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলে কাজ করে, তাকে আমরা কি বলি? অভিকর্ষজ বল, তাই তো? কি বললাম? পৃথিবী আর পৃথিবী থাকা বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে আমরা কি বলি? অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। আর এটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বলের সূত্র। আর এই যে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, এটা মূলত হচ্ছে বস্তুর ওজন। এটা কি? বস্তুর ওজন, ঠিক আছে?
আর উদাহরণ হচ্ছে এটা পৃথিবী এবং পৃথিবী থাকা যে কোনো বস্তু, ধরলাম পৃথিবী এবং পৃথিবী থাকা মানুষ। আর এটা কিন্তু যে অভিকর্ষ বল, ঠিক এই বলটা কিন্তু আসলে বস্তুর ওজন, কারণ এই বলেই পৃথিবী বস্তুকে আকর্ষণ করে। পৃথিবীর ব্যাসার্ধ কত? ৬,০০০ কিলোমিটার, মনে রাখবে। ঠিক আছে, ওকে। এখন অভিকর্ষ বলের কারণে পৃথিবী কি করে আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা কেন্দ্রের দিকে টেনে রাখে। এই কারণে আমরা নিজেদের ওজনটা অনুভব করতে পারি। ঠিক আছে, আমরা নিজেদের ওজনটা অনুভব করতে পারি কেন? কারণ এই যে পৃথিবী, এই পৃথিবীতে পৃষ্ঠে আছে আমরা, আর পৃথিবীটা কেন্দ্র দিয়ে আমাদের কি করে এই বলে আকর্ষণ করে, তাই আমরা আমাদের ওজনটা অনুভব করতে পারি। আর পৃথিবীর সমস্ত ভর কি থাকে তার কেন্দ্রবিন্দুতে জমা থাকে, লাইনটা আন্ডারলাইন করা হোক। এই যে ইম্পর্টেন্ট, পৃথিবীর ভর কত আর পৃথিবীর ব্যাসার্ধ কত। আর এটা জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। এই জি মানে কি? অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটি। অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার সময় বস্তুর ভর কোনো ম্যাটার করে না। অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার সময় কি বল? জি সমান জি এম বাই আর স্কোয়ার না? এখানে জি মানে কি? মহাকর্ষের ধ্রুবক। এই ক্যাপিটাল এম হচ্ছে কি? পৃথিবীর ভর। এই আরটা হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ যখন আমরা গ্র্যাভিটি নির্ণয় করি, গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি, সেখানে বস্তুর ভর গণনা করা হয় না। ঠিক আছে, ওকে। এরপর এই যে যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই হচ্ছে পৃথিবী, আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে না থাকি, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি h মিটার উচ্চতা থাকি, আমরা যদি পৃথিবীতে না থাকি, পৃথিবীর পৃষ্ঠ থেকে h মিটার উচ্চতায় থাকি, তাহলে এখান থেকে পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করবে তার ত্বরণ আমরা কিভাবে বের করব? এই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে হচ্ছে কি আর। তাহলে নর্মাল যদি আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকি, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ কি হবে? জি সমান জি এম বাই আর স্কোয়ার। কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি h মিটার উপরে থাকি, এমন সেখানে থাকা অবস্থায় যদি আমাদের পৃথিবী আমাদেরকে যে বল আকর্ষণ করবে, তখন তো অভিকর্ষ ত্বরণ হবে জি সমান জি এম আর প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, ওকে। আর অভিকর্ষ ত্বরণ মানে কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তবে পড়ন্ত বস্তু যে ত্বরণের নিচের দিকে পড়ে সেটাই কি আমাদের অভিকর্ষ ত্বরণ। আর এই যে জি এর মান কখনোই কি হবে না? শূন্য হবে না। আর জি এর মান বের করা থাকলে খুব সহজে আমরা অভিকর্ষ বলের মানও বের করতে পারবো। ঠিক আছে, আর তাহলে আমরা নিশ্চয় জি এর মান জানি। জি এর মান কত? 9.8 ms ইনভার্স 2। অভিকর্ষ ত্বরণের মাত্রা কত? মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, আর একক হচ্ছে ms ইনভার্স 2। আর স্প্রিং নীতি দ্বারা মূলত বস্তুর ওজন মাপা হয়। এই লাইনটা লিখে রাখি আমরা। এটা বইয়ে না থাকলেও এটা কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা দুইবার আসছে, যে স্প্রিং নীতি দ্বারা বস্তুর ওজন মাপা হয়। স্প্রিং নীতি তো কি সেটা তো আমরা চিনি, তাই না? দেখো, স্প্রিং নীতি দ্বারা বস্তুর ওজন মাপা হয়। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা নিউটনের
তৃতীয় সূত্র। নিউটনের সূত্র আমরা জানি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল, যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তু কি করে প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল। এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল রিঅ্যাকশন। তুমি যে ক্রিয়া করবা সেই ক্রিয়ারে তুমি সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া পাবে। ঠিক আছে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কিছু বৈশিষ্ট্য আছে এবং ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান। যে উদাহরণ, নিউটনের যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্র থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বলে কি কি বৈশিষ্ট্য পাই? এক হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং এই দুইটা বল ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, তাই তো? এবং কখনো একই বস্তুতে নয়, তারা ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, একই সময়ে কাজ করে। ভিন্ন ভিন্ন বস্তু কাজ করে কিন্তু একই সময় তারা ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে এবং তারা কি একে অপরের মুখোমুখি হয়। মুখোমুখি মানে কি একে অপরের অভিমুখী হয়, অর্থাৎ সেই দিকে বল দিল সে উল্টো দিকে বল দিবে, একে অপরে কি হবে মুখোমুখি হবে। দুইটি বল ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, একই সময়ে কাজ করে এবং তার পরস্পর বিপরীতমুখী হয়। এখানে কি দেওয়া আছে কিনা? আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা, সূত্র না থাকলে আমরা হাঁটাহাঁটির বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। আমরা যে ভূমির উপর হাঁটি সেটা মূলত নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। এরপরে শক্ত মাটিতে হাঁটার সময়, যে বিষয়টি দেখো, নিউটনের তৃতীয় সূত্রের কারণে শক্ত মাটিতে হাঁটা সম্ভব কিন্তু ঝরঝরে মাটি বা মরুভূমিতে কিন্তু হাঁটা এতটা সোজা নয়। কারণ আমরা বালুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করব, ওই উল্টা বল আমরা কিন্তু ঠিক সেই পরিমাণ বল কিন্তু আমরা বালু থেকে পাবো না, যে কারণে এই বালু মাটিতে হাঁটা অনেক কষ্টকর। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া নাই, নিউটনের তৃতীয় সূত্র উদাহরণগুলো দেওয়া নাই, আমি উদাহরণগুলো লিখে দিচ্ছি। এগুলা উদাহরণটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। এক হচ্ছে ভূমির উপরে দাঁড়ানো। আমি লিখি, তোমরা এখানে বই আছে না, বইয়ের সাইডে লেখো। মাটির উপর হাঁটা, বন্দুকের গুলি ছোড়া, টেবিলের উপর বই, রাস্তায় গাড়ি চলাচল, দেয়ালে দেয়ালে যে বল,
দেয়ালে বল দিয়ে ধাক্কা দিলে সে ধাক্কাটা ফিরে আসা এবং নৌকা থেকে লাফ দিয়ে নেমে পড়া। নৌকা থেকে লাফ দিয়ে নেমে পড়া। এটা হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, গুরুত্বপূর্ণ উদাহরণ। এখান থেকে কিন্তু আসলে এখান থেকে উদাহরণগুলো আসবে, ঠিক আছে? যদি উদাহরণগুলো আসে এখান থেকে আসবে। ওকে, আর এরপর আমরা যাব হচ্ছে ঘর্ষণে, তাই তো? ওকে, তো একটা কাজ করি, ঘর্ষণে এটা আমি বইয়ে দাগায় না দিয়ে, ঘর্ষণ থেকে তো অনেক অবজেক্টিভ আসছে। ঘর্ষণে মূলত প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঘর্ষণে প্রত্যেকটা পয়েন্ট এমসিকিউর জন্য যদি 8 স্টার, আগে তো 5 স্টার দিলাম, এখন আমি যেমন আরো 7 স্টার দিলাম। মনে করো যে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে 4 প্রকারের যে ঘর্ষণ আছে, এই 4 প্রকারের ঘর্ষণের উদাহরণগুলা আরো গুরুত্বপূর্ণ। 4 প্রকার ঘর্ষণের উদাহরণগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা কাজ আমি করে দিব, কমেন্ট বক্সে না হলে আমি ইউটিউবে এটা পোস্ট করে দিব। অর্থাৎ ঘর্ষণে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এটা আমি কি করে দিব, পোস্ট করে দিব, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের এমসিকিউ। এই অধ্যায় থেকে বাইরে এর থেকে বাইরে আর কোনো এমসিকিউ আসবে না। এবং আমি দুইটা জায়গায় বলছি যে এগুলো আমি সিকিউতে আলোচনা করবো, কারণ এগুলোকে এমসিকিউতে আমি স্পষ্টভাবে আলোচনা করা সম্ভব না। যখন সিকিউ পড়াবো তখন আমি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। কিন্তু এমসিকিউর জন্য যা যা দরকারি অধ্যায় আমি সবগুলো A to Z আলোচনা করার চেষ্টা করেছি, এবং আশা করি যে আপনারাও মেইন বই অলরেডি এগুলো দাগে ফেলছেন, এবং যেগুলো এক্সট্রা লিখেছি সেটাও বইয়ের উপরে খাতা লিখবেন না, বইয়ে, কারণ আপনার পরে এই বইটা আর কেউ পড়বে না, তো বইয়ের মধ্যে নোট করে রেখে দেবেন, ঠিক আছে? যখন পরীক্ষার আগে বইগুলো রিভাইজ দিবেন তখন আরো মানে পড়তে সুবিধা হবে, না অন্য খাতা তো খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে, অনুধাবন প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ নিয়ে আপনাদের সাথে সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।